আমরা অ্যাডজেটিভ পড়বো, অ্যাডভার্ব পড়বো। তবে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের মানে অ্যাডজেটিভটা মোটামুটি আমরা কাভার করব, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। অ্যাডভার্ব সম্পূর্ণ পড়বো না। অ্যাডভার্বের যে কম্প্যারিজন পার্টটা, মূলত কম্প্যারিজন এবং ডিগ্রির যে পার্টটা, সেটা অন্য কোনো ক্লাসে আমরা পড়বো। তো আজকে অ্যাডজেটিভ পড়বো, এর সাথে আমরা সাবজেক্টিভ পড়বো এবং লিঙ্কিং ভার্বগুলো পড়বো। অর্থাৎ অ্যাডজেটিভ এবং তার রিলেটেড যে ভার্বগুলোর প্রবলেমগুলো নিয়ে আছে, মানে একই যেগুলো এখন সিকোয়েন্সে পড়া যায়, সেগুলো আমরা একসাথে পড়বো। ঠিক আছে? তো বরাবর মতো বলে রাখি, খাতা এবং কলম প্রতি ক্লাসেই বলি যে এটা জরুরি, আজকের ক্লাসেও বেশি জরুরি। খাতা এবং কলমের আজকে প্রচুর ব্যবহার হবে। আমি যেগুলো বলবো সেগুলো আপনারা নোট করে নেবেন। আমি অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের যে নোটস দিব, এখানে যা থাকবে এগুলা অ্যাজ ইউজুয়াল কথা, বাট আমি ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো কিন্তু আপনার এক্সামের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আচ্ছা, শুরুতেই লেখেন অ্যাডজেটিভ। আমরা শিরোনামটা দিই অ্যাডজেটিভ। প্রথমেই লেখেন আমরা একটা এক্সাম্পল, খাতায় লিখে ফেলি। টু বি ড্যাশ এ ল্যাঙ্গুয়েজ, টু বি ড্যাশ এ ল্যাঙ্গুয়েজ, one has to use it in different, একটু মনোযোগ দিয়ে লিখে ফেলেন সবাই খাতায়, ডিফারেন্ট সিচুয়েশনস। অনেকেই চিন্তা করতে পারেন যে স্যার এগুলো না লিখলে কি নোটসে পাবো না? নোটসে পাবেন কি পাবেন না আমি জানি না, কারণ আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো সব আমি নোটস থেকে হুবহু পড়াই না। তো আমি যেগুলো বলবো সেগুলো খাতায় বলবো, মানে খাতায় লিখে ফেলবেন, এখানে কোনো দ্বিমত নাই। তো আমরা এই যে গ্যাপটা আছে দেখেন, আমরা একটা fill in the gaps লিখলাম। টু বি ড্যাশ এ ল্যাঙ্গুয়েজ, ওয়ান হ্যাজ টু ইউজ ইট ইন ডিফারেন্ট সিচুয়েশনস। সো এখানে আমরা একটা এই গ্যাপে আমরা ধরেন লিখলাম কম্পিটেন্স। এই কম্পিটেন্সের কয়েকটা ফর্ম, সঠিক ফর্ম আমরা ব্যবহার করব। আমাদের এক্সাম হলে অবশ্যই কি থাকবে বলেন তো? অপশন থাকবে না? 4টা অপশন থাকবে। তো এই যে আমাদের 4টা অপশন থাকবে, এখন কথা হলো যে এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা কারেকশন করব। এখন আমি কি আপনাদেরকে অপশনগুলো দিয়েছি? দিই নাই। কেন দিই নাই? কারণ আমরা এই অপশনগুলো বাদ দিয়ে আমরা আনসার গুলো করা শিখবো। এবং এক্ষেত্রে একটা বিষয় বলি, এক্ষেত্রে আমরা যাতে আমাদের চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা যে অ্যানালাইসিস করার ক্ষমতা, এটা অপশনগুলো সারা যাতে আসে, এই দিকটা আমরা একটু গুরুত্ব দিব। আচ্ছা, এখানে প্রথমে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে টু বি কম্পিটেন্স, এই যে কম্পিটেন্স আছে না, এই কম্পিটেন্স কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবেন? কম্পিটেন্স নাউন স্যার। নাউন। কেন নাউন? কেউ যদি প্রশ্ন করে স্যার নাউন কেন, ইএনসিই, আমরা পড়েছিলাম যে সাধারণত ইএনসি কোনো শব্দের শেষে যদি ইএনসিই থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়, আমরা এটা পড়েছিলাম। তবে এটা সব ক্ষেত্রে হয় না। এই জন্য আমি বলি যে আপনি এই যে কম্পিটেন্স যে একটা নাউন, এটাই আপনি আলাদা করে জেনে রাখেন। হ্যাঁ, তবে একটা ভালো একটা তরিকা যে শব্দের শেষে ইএনসিই বা সিই এগুলো থাকলে আমরা কি করব, নাউন হিসেবে ধরবো। আচ্ছা, এখন এখানে টু বি কম্পিটেন্স আমরা দেখেন এটা দুই ভাবে সলিউশন করতে পারি। মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু দুই ভাবে সলিউশন করতে পারি। এখন এই যে দুই ভাবে সলিউশন করব, এই দুই ভাবে সলিউশনের একটা হলো মিনিং দিয়ে, আর একটা হলো গ্রামার দিয়ে, মানে সলিড গ্রামার দিয়ে। তো অর্থ টু বি কম্পিটেন্স এ ল্যাঙ্গুয়েজ, এখানে টু বি কম্পিটেন্স শব্দের অর্থ কি বলেন তো? দক্ষতা, তাই না? ল্যাঙ্গুয়েজে একটা দক্ষতা। আচ্ছা, আমরা কি ল্যাঙ্গুয়েজে দক্ষতা হই না দক্ষ হই? নিশ্চয়ই দক্ষ হই। আমরা কি কখনো এরকম বলি যে একটা ল্যাঙ্গুয়েজে দক্ষতা হই? বলি না তো। আমরা কি বলি? দক্ষ হই। সো এই যে দক্ষ একটা গুণ, স্কিলড একটা গুণ। তো এই দক্ষ অর্থাৎ গুণ মানে কি? অ্যাডজেটিভ।
তার মানে আমরা এখানে একটা কি বসাবো, অ্যাজেটিভ বসাতে হবে। এখানে কি বসাতে হবে, অ্যাজেটিভ। কম্পিটেন্সের অ্যাজেটিভ ফর্ম কি জানেন? এটা সবারই জানা উচিত। কম্পিটেন্ট। কম্পিটেন্ট, রাইট, কম্পিটেন্ট। তার মানে আমি যদি এখানে টু বি কম্পিটেন্ট এ ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু ইউজ ইট ইন ডিফারেন্ট সিচুয়েশনস, হয় না? হয়তো হয়তো এখন কথা হলো যে এটা তো আমরা অর্থ করে বললাম। দেখেন এই ধরনের এক্সাম্পল আমাদের চাকরির পরীক্ষাগুলোতে, বিসিএস, ব্যাংক বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষাগুলোতে প্রায় প্রায় আসে। আমি যে এক্সাম্পলটা নিয়েছি এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, চাকরির একটা কোশ্চেন, বাট এটা কিন্তু ইন্টারমিডিয়েটের মানে আমাদের এইচএসসির যে বর্তমান বই আছে সেই বই থেকে কিন্তু এই সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে। আমি এটা কিভাবে জানছি, আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াই, তো তো মোটামুটি মানে আমার সেন্টেন্স এই এক্সাম্পলটা যখনই দেখছি তখনই আমার খেয়াল হয়েছে আচ্ছা ওখান থেকে তো হুবহু তুলে দিয়েছে। সো দেখা যাচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের যে ইংলিশ বই সেখান থেকেও মাঝে মধ্যে এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের চাকরির পরীক্ষাগুলোতে তুলে দিচ্ছে, এবং বিসিএস, ব্যাংক সবগুলাতেই কম বেশি এগুলা আসছে। আচ্ছা এখন কথা হলো যে এই যে এটা এরকম হলো, আরেকটা উপায় কি, সেটা হলো গ্রামাটিক্যালি। এটা একটা গ্রামাটিক্যালি খুব ভালো ইউজ আছে। আপনি হয়তো অর্থ করে একটা পারলেন, দুইটা পারলেন, তিনটা পারলেন, চতুর্থবার যে কিন্তু বেঁধে যাইতে পারেন। এই জন্য এর গ্রামাটিক্যাল প্রয়োগ আছে। তো এখানে কোন গ্রামারটা ইউজ হয়েছে আমাকে কেউ বলতে পারবেন? আমি 1 মিনিট সময় দেবো, একটু চিন্তা করে বলবেন, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা নোট করে নিবেন, এটা নোট করে নিবেন। এই টাইপের যত প্রবলেম আছে প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু এটা কিন্তু অত এক্সাম্পল পড়ে আপনি কুল কিনারা করতে পারবেন না। আপনি যদি রুলসটা জানেন, ওই সলিড গ্রামারটা জানেন, তাহলে আপনার জন্য পড়াশোনাটা অনেক অনেক ইজি। এবং একটা না, সব ধরনের সেন্টেন্সে আপনি সলিউশন করতে পারবেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, চিন্তা ভাবনা করে বলেন যে এখানে কোন গ্রামারটা ইউজ হয়েছে। আমি সময় দিব আপনাদের। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের থেকে কম্পাউন্ড। না রে ভাই, আমি অত জটিলতায় এখনো যাইতে চাই নাই। বলেন, আর কেউ বলেন। সমস্যা নেই, সময় আছে তো, 1 মিনিট সময় আছে, অনেক সময়। ভাবেন। ইনফিনিটিভ। ইনফিনিটিভ? না, এখানে ইনফিনিটিভের কিছু বসাই নাই তো। হুম, এখানে ইনফিনিটিভের কিছুই বসাই নাই আমরা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা সেন্টেন্স, একটা অনুযায়ী আরেকটা হয়েছে। তাই কি? আচ্ছা এখানে এই যে টু বি, মানে আমরা যে টু বি বসাইছি, এই বিটা কি বলেন তো? মানে বি, এখানে বি ভার্বের পরে যে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসালাম, কেন বসালাম? আমি আরো একটু সহজ করে দিলাম। তার এখানে বিটাকে যদি মেইন ভার্ব ধরা হয়, এটার সাথে এটাকেই মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে এরকম। আচ্ছা এখন আসেন আমরা একটু এই এই বিষয়ে একটু শিখে নিই। আচ্ছা আপনারা একটা ভার্বের শিরোনাম দেখে নেন, লিখে রাখেন, নোট করেন। কোপুলেটিভ ভার্ব, নাম শুনেছেন কখনো কোপুলেটিভ ভার্ব? না। নাম শুনেছেন? শুনেছেন, প্রত্যেকেই শুনেছেন কোপুলেটিভ জি ভার্ব। স্যার, জি স্যার, কোপুলেটিভ শুনেছি। ভার্ব, হ্যাঁ বলেন। কোপুলেটিভ ভার্বের আরো একটা নাম আছে, খুব জনপ্রিয় নাম আছে, এই নামটা আমরা সবাই জানি, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব একটু শিখে নিই। কোপুলেটিভ ভার্বের আরেকটা নাম কি, লিঙ্কিং ভার্ব। এটাও এক্সামে আসতে পারে, মানে বিসিএস টাইপের এক্সামে না আসলেও ওই যে প্রাইমারি বা অন্যান্য টাইপের যে মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো হয় ওখানে আসতে পারে। কোপুলেটিভ ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। আচ্ছা এখন কথা হলো লিঙ্কিং ভার্ব কি কি, লিঙ্কিং ভার্ব কি কি আমরা লিঙ্কিং ভার্বের একটা নোট করে নিই। হ্যাঁ, কোন কোনগুলো লিঙ্কিং ভার্ব লেখেন একটু। বি, বিকাম, লেখেন। বি বিকাম, অ্যাপিয়ার, বি বিকাম অ্যাপিয়ার, লেখছেন? তারপরে লেখেন ফিল, বি বিকাম অ্যাপিয়ার ফিল। তারপরে লেখেন সিম, তারপরে লেখেন টেস্ট, তারপরে লেখেন স্মেল, লেখেন লুক, লেখেন সাউন্ড, লেখেন রিমেইন, লেখেন স্টে। এইগুলো মূলত আমাদের লিঙ্কিং ভার্ব।
বি বিকাম অ্যাপিয়ার, ফিল, সিম, টেস্ট, স্মেল, লুক, সাউন্ড, রিমেন, স্টে। এই যে এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের একটা ধর্ম আছে, একটু সহজ করে লেখে নেন। হ্যাঁ, একদম সহজ করে লিখে নেন। এগুলোর পরে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে, এগুলো বলতে কোনগুলো বলেন তো? লিঙ্কিং ভার্ব। লেখেন এগুলোর পরে অ্যাডজেটিভ হয়। একটু ভালো করে লেখেন, এগুলোর পরে অ্যাডজেটিভ হয়, অর্থাৎ এইগুলোর পরে অ্যাডজেটিভ হয়, অ্যাডভার্ব বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। আমি আবার বলি, এইগুলোর পরে কি হয়? অ্যাডজেটিভ হয়। দেখেন, আপনি একটা এক্সাম্পল, অ্যাডজেটিভের একটা এক্সাম্পল শিখতে যে আপনি টোটাল লিঙ্কিং ভার্বের রুলস গুলো শিখে ফেললেন। আপনি যদি এই লিঙ্কিং ভার্ব গুলো দেখবেন যে ঘুরে ফিরে ভাই এইগুলোই আসে, এইগুলোর পরে অ্যাডজেটিভ হয়। সবসময় এটা মাথায় রাখবেন। এইগুলো, এই ভার্ব গুলো ইউজ করার অর্থই হলো যে ওখানকার গ্যাপে আপনি নিশ্চিতভাবে থাকবেন যে অ্যাডজেটিভ বসবে। এইটা আপনি জানেন কিনা, এটাই আপনাকে টেস্ট করা হয় মূলত। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? লেখছেন সবাই? এগুলো নোট করে নেন। এটা আমি কোথা থেকে পড়াচ্ছি, এত সোর্স, মানে এগুলো আমার সব নোটসের ভিতরেই কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু এখন কোথায় আছে আমি যে অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের নোটস দিব এখানে কিন্তু নাই এইগুলো। বুঝতে পারছেন? এই জন্য নোট করে রাখেন, আলাদা খাতায় নোট করে রাখেন। এইগুলোর স্যার, পরে অ্যাডজেটিভ হয়। বলেন। এখানে বি দ্বারা কি শুধুমাত্র বি কেই বোঝাচ্ছে না বি অক্সিলারি ভার্ব কে বোঝাচ্ছে? এম ইজ আর ওয়াজ ওয়ার, যেগুলা বি ভার্বের যতগুলো রূপ আছে, শ্যাল বি, উইল বি, সবগুলোর ক্ষেত্রে বোঝাচ্ছে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা এখানে দেখতে পারছি কি বলেন তো, বি ভার্ব আছে না? তাহলে বি ভার্বের পরে আমরা কি নাউন বসাতে পারবো? সুযোগ আছে? সুযোগ নাই। এখানে আমাকে কি বসাতে হবে? অ্যাডজেটিভ বসাতে হবে। সো এই জন্য কম্পিটেন্ট। সো আমরা যে প্রথম মেথডে করলাম, দেখেন, যে অর্থ করে দক্ষতা, দক্ষ, বা একটা জিনিস বুঝেন তো, পরীক্ষার হলে আপনি অনলি 36 সেকেন্ড পাবেন। বিশেষ পরীক্ষায় 36 সেকেন্ড পাবেন। ওখানে কি আপনি এত অর্থ করার সময় আছে? সত্যি নাই কিন্তু। তো আমাদের কমন যে জিনিসগুলো, এগুলো হলো সলিড গ্রামারের মতো, ম্যাথের মতো। এখানে আমরা যদি নাম্বার না তুলতে পারি, ভুল করি, তাহলে আমরা কিন্তু জীবন যুদ্ধে পিছায় যাব। সহজ কথা, মানে চাকরি পাওয়ার যে দৌড়, সেখান থেকে আমরা ছিটকায় যাব। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা? অনেকগুলো রুলস আমি এক জায়গায় লিখে দিলাম। এই অনেকগুলো রুলস কোনগুলো? এইগুলো আপনি শিখবেন। এইগুলোর পরে, এগুলো প্রত্যেকটা লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব, এগুলোর পরে কি হয়? অ্যাডজেটিভ বসে। আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? একটু শাউট করেন, আমার তো জানতে হবে যে আপনারা বুঝছেন কিনা। জি স্যার। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিই। লেখেন ইয়োর কোল্ড। ইয়োর কোল্ড, আচ্ছা, ইয়োর কোল্ড মানে তোমার ঠান্ডা বা তোমার ঠান্ডা কাশি। সাউন্ডস trebly. Is this right or wrong? Your cold Absolutely wrong. sounds, কেন রং? টেরিবলি মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফর্ম না, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টেরিবল। সাউন্ডস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ফর দিস লিঙ্কিং রিজন ভার্ব। তার মানে এটা টেরিবলি হলো কি? অ্যাডভার্ব। এখানে কি বসবে? অ্যাডজেটিভ বসবে। অ্যাডজেটিভ কোনটা? টেরিবল। টেরিবল। এখন এই যে আপনি পারলেন, এখন অর্থ কি করার প্রয়োজন হলো? আমাদের কিন্তু অর্থ মানে মিনিং করার, বাংলা মিনিং করার কিন্তু দরকার হয় নাই। আমরা কিন্তু আমাদের ম্যাথমেটিক্স এর মতো করেই কিন্তু এটা সলিউশন করে চলে যেতে পারলাম। তাহলে আমাদের জন্য বেটার না? আমাদের টাইম কনজিউমটা আমরা রোধ করতে পারছি না? আমি কিছু কিছু কোশ্চেন যদি 10 সেকেন্ডের মধ্যে আনসার করে চলে যেতে পারি, তাহলে এই যে আমাদের রিমেনিং টাইম থাকলে, এটা তো অন্যান্য ম্যাথ বা অন্যান্য অংশে আমরা এটা কি করতে পারবো? কাজে লাগাইতে পারবো, তাই না? আরো কিছু কিছু জিনিস থাকবে, তো একটু চিন্তা করতেই হবে, কিছু করার নাই। রুলস দিয়ে সলভ তাহলে করা বেশি ইজি। বুঝি নাই। বলছি রুলস দিয়ে সলভ করা বেশি ইজি মনে হয় আমার কাছে। রুলস না, রুলস কিন্তু আন্দাজে রুলস। দেখেন, আমি কিন্তু সাহিত্যের মতো করে রুলস করাই নাই।
আমরা ছোটবেলায় পড়ছি না রাইট ফর্ম ভার্বস এর 110টা নিয়ম 120টা নিয়ম পড়ছি না? ওইরকম নিয়মে আবার আমি বিশ্বাসী না, আমি একটু গ্রাফিক্যাল ওয়েতে বিশ্বাসী। সব করার দরকার নেই, আপনি যেগুলো পড়বেন একটু গ্রাফিক মানে গ্রাফ আঁকা একা শখ আঁকা একা পড়বেন, দেখবেন যে ইংরেজিটাও ম্যাথের মতো লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা গ্রামার শিখবো, হ্যাঁ, যেটা আমাদের এক্সামে আসে, সেটা হলো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এটাকে একটু দ্রুত শিখে নেব, হ্যাঁ, এটা খুব বেশি আমাদের এক্সামে আসবে, কিন্তু অত বেশি এমনি নরমালি এটা একবার পড়লে আমরা এটা পেরে যাবো, এই জন্য বেশি সময় নষ্ট এখানে করব না, এখানে খুব বেশি ব্যাখ্যায় আমরা যাব না। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ কি বলেন তো? অ্যাডজেক্টিভ হলো মানে মূলত কি নাউন এবং প্রোনাউনকে কি করে, কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে, অর্থাৎ এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি কি করে, নির্দেশ করে, তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভকে আমরা কি বলতে পারি বলেন তো? কোয়ালিফাইং ওয়ার্ড বলতে পারি অথবা কোয়ালিফায়ার বলতে পারি। অ্যাডজেক্টিভকে কিন্তু কোয়ালিফায়ারও বলা যায়। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ লিখে ফেলেন, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ এক ধরনের কি বলেন তো, কোয়ালিফায়ার, এক ধরনের কোয়ালিফায়ার, হ্যাঁ। তার মানে এ অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস এ, কাকে কোয়ালিফাই করে, ভার্বকে করে নাকি প্রোনাউনকে করে বলেন তো? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে কাকে, ভার্বকে নাকি প্রোনাউনকে? প্রোনাউনকে। সেটা বলেন। প্রোনাউনকে, ভেরি গুড। প্রোনাউনকে। আচ্ছা এখন এই যে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ আমরা পড়বো, তো এই ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভ কয়টা, মানে ক্লাসিফিকেশন অ্যাডজেক্টিভকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলেন তো? বলেন। প্রথম কথা, আমরা অ্যাডজেক্টিভকে দেখেন দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা লেখার দরকার নাই, আমি মুখে মুখে বলি, হ্যাঁ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটা লিখবেন না, আপনাদের লেখার দরকার নাই, আপনারা একটু শুনেন। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ালিটিটা কি বলেন? নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ, দোষ গুণ এইগুলো প্রকাশ করে হলো কোয়ালিটি। আর অন্যদিকে দেখেন যে পরিমাণ নির্দেশ করে, কোয়ান্টিটি বলতে কি নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ ওই যে আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সংজ্ঞা শিখছি না, ডেফিনেশন শিখছি না, যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে। সো দোষ গুণ এগুলো হলো কোয়ালিটি দ্বারা নির্দেশ করে, আর কোয়ান্টিটির দ্বারা পরিমাণ নির্দেশ করে, পরিমাণ বা সংখ্যা এই টাইপের গুলো নির্দেশ করে কোয়ান্টিটি দ্বারা। এখন এই যে অ্যাডজেক্টিভের এই প্রকারভেদগুলো পাইলাম, এর বাইরেও অ্যাডজেক্টিভের আরো কতগুলো প্রকারভেদ আছে, হ্যাঁ। তো তার মধ্যে একটা হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নিউমেরাল অ্যাডজেক্টিভ নাম শুনছেন সবাই? নিউমেরাল অ্যাডজেক্টিভ একটু লেখেন, এটা একটু লেখেন। অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো আমরা একটু শিখি, হ্যাঁ। একটা হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভটা কি? নিউমেরাল অ্যাডজেক্টিভ এক কথায় শিখেন সংখ্যা বা ক্রমিক, সংখ্যা বা ক্রমিক, এটা হলো মূলত নিউমেরাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মনে থাকবে, সংখ্যা বা ক্রমিক। আচ্ছা তার মধ্যে এই নিউমেরাল আবার দুই রকম, দেখেন। একটা হলো ডেফিনাইট, একটু লেখেন ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ কি কি বলেন? নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়, যেমন ধরেন 1, আমি 1 মানে কি 2 বোঝাবে? কখনোই না। 2 বললে কি 3 বোঝাবে? কখনোই না। থার্ড, থার্ড মানে তৃতীয়, তৃতীয় বললে কি চতুর্থ বোঝাবে? না, নির্দিষ্ট করে বলে দিচ্ছে, ঠিক আছে? আর একটা হলো দেখেন, আমি মাঝে একটু গ্যাপ রাখছি, কেন গ্যাপ রাখছি এখানে আরো কয়েকটা বিষয় লিখবো। আর একটা হলো ডিফিনাইট লিখলাম, আর একটা হলো ইনডিফাইনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ। একটা হলো ডিফিনাইট লিখলাম, আর একটা ইনডিফাইনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ইনডিফাইনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ নাউনের অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। অনির্দিষ্ট সংখ্যা মানে কি? ধরেন আমি যদি বলি অল মেন মাস্ট ডাই, মাস্ট ডাই, অল সকল মানুষই মৃত্যুবরণ করবে। আচ্ছা আমি অল বলতে কত সংখ্যা বোঝাইছি?
1 কোটি 10 কোটি 100 কোটি 500 কোটি এরকম বুঝাইছি? বুঝাই নাই তো, অনির্দিষ্ট করে বুঝাইছি। অল মানে সবাই, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তার মানে একটা হলো ডেফাইনাইট আর একটা ইনডিফাইনাইট। এখন ডিফাইনাইটের মাঝখানে কেন গ্যাপ রাখলাম আমি বলি। এই ডিফাইনাইট আবার 3 রকম। একটা হলো কার্ডিনাল, লেখেন কার্ডিনাল নিউমেরাল। কার্ডিনাল নিউমেরাল, এই কার্ডিনাল নিউমেরাল হলো মূলত সংখ্যাবাচক, সংখ্যাবাচক। সংখ্যাবাচক কোনগুলো বলেন তো? 1 2 লিখে ফেলেন, এগুলো কিন্তু এক্সাম্পল গুলো পরীক্ষা আসবে। 1 2 3, এই 1 2 3 গুলো হলো মূলত কার্ডিনাল নিউমেরাল। আরেকটা হলো অর্ডিনাল নিউমেরাল। অর্ডিনাল নিউমেরাল, অর্ডিনাল নিউমেরাল কোনটা? ক্রমবাচক। অর্ডিনাল নিউমেরাল হলো ক্রমবাচক। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ বলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তো গুড। সেকেন্ড থার্ড এইগুলো আমরা আর বেশি না লিখি। আর 3 নাম্বার দেখেন মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ, এই মাল্টিপ্লিকেটিভ হলো কোনগুলো আমি আপনাকে বলি। এই যে সিঙ্গেল, ডাবল, একটু নোট করে নেন তাহলে আপনাদের জন্য দেখবেন যে সুবিধা হয়ে যাবে। সিঙ্গেল, ডাবল, ট্রিপল। ট্রিপল এখান থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন হয়, ঠিক আছে। তারপরে ধরেন পঞ্চম, মানে 5 ফোল্ড, পঞ্চম না আসলে, ঠিক আছে, এটা বাংলা কি হয়, আচ্ছা বাদ দেন বাংলা, 5 ফোল্ড। হ্যাঁ, এইগুলো আর কি মাল্টিপ্লিকেটিভ। তার মানে আমরা নিউমেরাল অ্যাডজেটিভ শিখে ফেললাম। আবু তালিব নাকি কে, ইয়ে করেন না, লেখালেখি করেন না, আমার লিখতে কষ্ট হয়। আচ্ছা, নিউমেরাল অ্যাডজেটিভ তাহলে আমরা দেখলাম যে 2 রকম, একটা হলো ডিফাইনাইট, একটা হলো ইনডিফাইনাইট। ডিফাইনাইট আবার 3 রকম, একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল, একটা মাল্টিপ্লিকেটিভ। সো এক্ষেত্রে কার্ডিনাল আর অর্ডিনালের 2টা রুলস আছে, এই 2টা রুলস আমরা একটু শিখে নিই। হ্যাঁ, 2টা রুলস আমরা একটু শিখে নিই। লেখেন দি প্লাস অর্ডিনাল প্লাস নাউন, এবং এই নাউনটা কিন্তু সিঙ্গুলার। এই নাউনটা হলো সিঙ্গুলার, লিখে বক্স করেন। আমি যেভাবে বক্স করছি আপনারা ঠিক সেইভাবে বক্স করবেন। দি প্লাস অর্ডিনাল প্লাস নাউন সিঙ্গুলার, এটা কেন আমরা একটা এক্সাম্পল দিই। মনে করেন নিপা, লেখেন নিপা ইজ দ্য ফার্স্ট গার্ল। নিপা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা, আমরা এইটুকু পর্যন্ত, নিপা ইজ দ্য ফার্স্ট গার্ল। এখন এই যে দেখেন এখানে কি বসছে, দি বসছে, আর্টিকেল হিসেবে দি বসছে, তারপরে কি বসছে দেখেন তো, অর্ডিনাল। ফার্স্ট কি অর্ডিনাল না ফার্স্ট সেকেন্ড? এরপরে নাউনটা আমরা কি বসেছি, গার্লস লিখছি। আচ্ছা, আমি যদি বলতাম নিপা ইজ দ্য সেকেন্ড গার্ল, আপনি কি সেকেন্ড গার্লস বসাইতেন? নেভার, সেকেন্ড গার্লস বসাইতে পারবেন না। কেন বসাইতে পারবেন? আসলে সেকেন্ড মানে তো 2টা না, সেকেন্ড মানে একটাই। আপনি যদি একটু রুলস এর মাধ্যমে মনে রাখেন তাহলে মনে রাখতে হবে যে অর্ডিনাল, দির পরে অর্ডিনাল বসবে, ঠিক আছে, এবং এরপরে নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে। এই নাউনটা কিন্তু কখনোই প্লুরাল হবে না। আন্ডারস্টুড? ওকে, আমরা অর্ডিনাল শিখলাম, কার্ডিনালের ইউজ শিখে নেই। আচ্ছা, আমি যদি বলি আমি একটা এক্সাম্পল লিখলাম, আই হ্যাভ দ্য বুক 1, ইজ ইট রাইট অর রং? অথবা আমি যদি এরকম বলতাম আই হ্যাভ দ্য বুক 2, আই হ্যাভ দ্য বুক 1, ইজ ইট রাইট অর রং? কেউ একজন বলতে পারবেন? এইটা কি বলেন তো, দিটা কি? দি আর্টিকেল বা ডিটারমিনার। বুকটা কি, নাউন না? এইটা কি বলেন তো, অর্ডিনাল না? অর্ডিনাল তো ফার্স্ট, এটা কি কার্ডিনাল। এটা একটু আগে কি শেখাইলাম বলেন তো, এটা কার্ডিনাল। তার মানে এই রুলসটা, মানে এই সেন্টেন্সটা সঠিক কিনা এটা জানতে গেলে আমাকে রুলস জানতে হবে। অনেকেই অনেকেই বলবে যে এটা ভুল, অনেকেই বলবে এটা ভুল, কিন্তু সে কারেক্টটা কিন্তু করে দিতে পারবে না।
আমি বলবো এই সেন্টেন্সটা সঠিক। কেন সঠিক আমি আপনাকে বলি, আমাদের রুলসেই বলাই আছে যে দির পরে আপনি যদি কার্ডিনাল বসান, সরি দির পরে যদি কার্ডিনাল বসাতে চান তাহলে দির পরে আপনাকে নাউন বসাইতে হবে। আমি আবার বলি, দির পরে কি বসাইতে হবে? নাউন, এবং এর পরে বসবে কার্ডিনাল। এইভাবে চাইলে আপনি বসাতে পারেন। দেখেন দেখতে কেমন যেন লাগছে, আই হ্যাভ দ্য বুক ওয়ান, এই ধরনের সেন্টেন্স আমরা দেখে অভ্যস্ত না, বাট এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ দি প্লাস নাউন প্লাস কার্ডিনাল। আমি আবার বলি দি প্লাস নাউন প্লাস কার্ডিনাল। বুঝাইতে পারছি? রুলস লেখছেন সবাই? সবাই লেখছেন কিনা? জি স্যার। জি স্যার। শোনেন, মনে হইতে পারে যে স্যার এত কিছু না লেখে বইতে তো আছে। বইতে আছে আমি জানি, খুঁজে বের করাটাও একটা বিষয়। আর বইতে তো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা তো কোনো কিছুই পড়ি না, এই জন্য আমি বারবার লিখতে বলি। আচ্ছা যাই হোক, এর পরবর্তী আমরা নিউমেরাল অ্যাজেটিভ শেষ করে ফেললাম। এর পরবর্তী অ্যাজেটিভ লেখেন প্রোনোমিনাল। প্রোনোমিনাল অ্যাজেটিভ লেখেন। স্যার আসলে দেখেন বইতে এই যত কিছু আচ্ছা, প্রোনোমিনাল অ্যাজেটিভটা আসলে কি, এইটুকু বুঝতে পারলেই দেখবেন যে আপনি বুঝে ফেলবেন। আচ্ছা এখন আসেন, যদি আমি একটা এক্সাম্পল লিখলাম, ধরেন দিস ইজ হিজ পেন। হিজ পেন, দিস ইজ হিজ পেন, এটা লিখতে পারি না? এখন এখানে দেখেন এইটা কি বলেন তো, এইটা কি? নাউন না? এই হিজটা কোন পার্টস অফ স্পিচ মূলত বলেন তো? এটা কিন্তু একটা প্রোনাউন, এবং প্রোনাউনের কোন ফর্ম? প্রোনাউনের বেসিক্যালি ফর্ম কয়টা? চারটা। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, আর একটা কি রিফ্লেক্সিভ ফর্ম। পড়ছেন না? এটা কিন্তু পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম। প্রোনাউনের পজিটিভ ফর্ম, তার মানে এটা পজিটিভ প্রোনাউন আমরা বলতে পারি এটা। এখন এই যে নাউনের পূর্বে একটা প্রোনাউন বসছে, নাউনের পূর্বে কোনো কিছু বসলে মূলত সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। সেটা কি হয়ে যায়? অ্যাজেটিভ। এখানে হিজ কিন্তু অ্যাজেটিভ হিসেবে কাজ করছে। যেহেতু এটা অ্যাজেটিভ হিসেবে কাজ করছে, সুতরাং এটার নাম হলো প্রোনোমিনাল অ্যাজেটিভ। এটা আমি একটু সহজ করে আপনাকে একটু শিখাই দিই, হ্যাঁ? একটু নোট করে নেন, এটা একটু আমার সাথে সাথে নোট করেন। লেখেন প্রোনাউন। লেখেন প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে। আমি আবার বলি, প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে। প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেটিভের মতো কাজ করে। লেখেন অ্যাজেটিভ এর মতো কাজ করে, তখন তাকে প্রোনোমিনাল অ্যাজেটিভ বলে। লিখে রাখেন, প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে। দেখেন এই পেনটা নাউন ছিল, এই প্রোনাউনটা নাউনের পূর্বে বসে অ্যাজেটিভের মতো কাজ করছে, এই জন্য এটাকে আমরা কি বলি? প্রোনোমিনাল অ্যাজেটিভ। সবাই শিখছেন? আশা করি সবাই শিখছেন। লেখা শেষ? আমি পরের পেজ চলে যাব। জি স্যার। আচ্ছা এখন আসেন নেক্সট অ্যাজেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ, এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ কোনগুলো একটু একদম শর্টকাটে আমরা একটু শিখে নিই, হ্যাঁ? এগুলোও দেখেন নাউনের পূর্বে বসে, এগুলো মূলত নাউনের পূর্বে বসে, কিন্তু আমরা এক্সাম্পলটা মনে রাখলেই এখানে পেরে যাব। দিস দ্যাট লিখে রাখেন, আমি যেগুলো লিখবো সেগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। দিস, দোজ, লেখেন দি সেম, সাস। এই ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ মূলত এইগুলা, দিস দ্যাট, দিস, দোজ, দা সেম, সাস, এগুলো প্রত্যেকটাই ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ।
এখন আসেন আমরা একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি দ্যাট পেন ইজ মাইন, দ্যাট পেন ইজ মাইন। দ্যাট পেন ইজ মাইন, এই যে দ্যাট পেন ইজ মাইন বললাম, দেখেন এই পেনটা কি নাউন, এই নাউনের পূর্বে কি বসছে দ্যাট দিস দোজ, এই যে একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বসছে না, আসলে এটা তখন অ্যাজেটিভ রূপে কাজ করবে, এটাই মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ। ওকে, তো এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাজেটিভ পড়লাম, এর পরে দেখেন আমাদের আসবে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেটিভ, একটু লিখে রাখেন, নোট করেন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? দেখেন আমরা যখন বিসিএস বা ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে যাব, অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষা দিতে যাব, তখন আমাদের মানে বেসিক গ্রামার সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে এবং এই কোশ্চেন গুলো যদি আপনি কোনো কারণে মিস করেন, মানে ভুল না পারেন না, ভুল করলে তো নেগেটিভ মার্কিং হয়, এটা মারাত্মক অপরাধ, এই অপরাধ করা যাবে না, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ মানে কি? বন্টন। আপনি এই এক্সাম্পল গুলো মনে রাখেন, তাহলে আর প্রবলেম হবে না। ইস, এভরি, এইদার, নেইদার, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইস, এভরি, এইদার, নেইদার, এগুলো মনে রাখেন একটু, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরেকটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। অ্যাজেটিভ, আমরা প্রোনাউন পড়ছি না, আমরা কি পড়ছি? অ্যাজেটিভ পড়ছি, হ্যাঁ, ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভ। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি বলি হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, ডু ইউ লাইক মোস্ট, এখন এখানে একটু ভালো করে দেখেন, খেয়াল করেন, এই যে ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভের আমি শুরুতে কি করছি? ডাব্লিউএস কোশ্চেন ইউজ করছি এবং এরপরে কি বসাইছি? নাউন বসাইছি। সো নাউনের আগে আমরা ডাব্লিউএস কোশ্চেন, এটাও তো একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, সরি ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে না, ইন্ট্রোগেটিভ ওয়ার্ড গুলো মূলত ইন্ট্রোগেটিভ প্রোনাউন আকারে কাজ করে। সো যেহেতু নাউনের আগে আমরা একটা প্রোনাউন বসাইছি, সো এইটা কি হিসেবে কাজ করবে? অ্যাজেটিভ রূপে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে? অ্যাজেটিভ হিসেবে কাজ করবে। এই জন্য এটার নাম হলো ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভ। আমি আবার বলি, এটার নাম হলো ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভ আমরা পড়লে এটার সাথে আবার একটা মিল আছে, সেটা কি জানেন? রিলেটিভ অ্যাজেটিভের। যেমন রিলেটিভ প্রোনাউন পড়ছেন না, সো সেই রিলেটিভ অ্যাজেটিভের একটা মিল আছে, আমরা একটু পড়ি। রিলেটিভ অ্যাজেটিভ একটু নোট করেন, একসাথে এটা সলিউশন করে ফেললে কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি যদি বলি আই আস্কড, আমি যদি বলি আই আস্কড, লেখেন আই আস্কড, I asked which shirt I liked. এখানে আসেন, একটু মনোযোগ দেন, এখানেও দেখেন ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করা হয়েছে। এখানেও আমরা কি করছি বলেন তো? ডাব্লিউএস কোশ্চেন ইউজ করছি। এখন ডাব্লিউএস কোশ্চেন এখানে ইউজ করছি এবং তারপরে কি বসেছি? নাউন বসেছি। তার মানে নাউনের পূর্বে যে ডাব্লিউএস কোশ্চেন আছে এটা অ্যাজেটিভ রূপে কাজ করবে। এখন অ্যাজেটিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা রিলেটিভ কেন বলছি? এটাকে আমরা ইন্ট্রোগেটিভ বলছি না কেন? দেখেন, আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন, তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাজেটিভের ডাব্লিউএস কোশ্চেন কোথায় বসছে? সেন্টেন্সের শুরুতে বসছে এবং সেটা কি আকারে? কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়েছে। বাট এখানে ডাব্লিউএস কোশ্চেন কি সেন্টেন্সের শুরুতে বসছে? নেভার। এটা ইমবেডেড কোশ্চেন আকারে কোথায় বসছে? সেন্টেন্সের মাঝখানে বসছে। সো এটা রিলেটিভ করছে। তো এখানে মানে দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজকে কি করছে?
সেন্টেন্স না, সরি, দুটা ক্লজকে যুক্ত করছে এই রিলেটিভ প্রোনাউনটা মূলত। সো এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন আর তারপরে নাউন আছে, সো আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, রিলেটিভ প্রোনাউন ট্রান্সফর্ম টু রিলেটিভ অ্যাজেটিভ, অর্থাৎ রিলেটিভ অ্যাজেটিভে রূপান্তরিত হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন এই দুইটা নিয়ে? আচ্ছা, এখন আসেন আচ্ছা, আমি একটু একটা এক্সাম্পল দিব আপনাকে। যদি বলি মাইন্ড ইয়োর, আমরা বলি না প্রায় প্রায় কাউকে ধমক দিয়ে বলি, মাইন্ড ইয়োর ওন বিজনেস, নিজের চরকায় নিজে তেল দাও, মাইন্ড ইয়োর ওন বিজনেস বলি না? এখানে এখানে দেখেন, একটু লক্ষ্য করবেন, মাইন্ড ইয়োর ওন বিজনেস, এই যে ওন, এই ওনটা কি আকারে বসছে বলেন তো? জোর দেওয়া অর্থে বসছে না? অর্থাৎ জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ যে জোর দিয়ে বলছে যে তোমার নিজের চরকায় নিজে তেল দাও, তাহলে এই ওনটা কি আকারে বসছে? জোর করে বসছে। এরকম করে জোর দিয়ে যদি কোনো কোনো ওয়ার্ড বসে, সেটার নাম হলো ইমফ্যাসাইজিং অ্যাজেটিভ। লেখেন ইমফ্যাসাইজিং অ্যাজেটিভ, লেখেন ইমফ্যাসাইজিং অ্যাজেটিভ, জোর সূচক। শুধু আপনি এটার ডেফিনেশনে লিখবেন যে জোর সূচক ওয়ার্ড, জোর সূচক ওয়ার্ড, অর্থাৎ জোর দিয়ে বলা হয়, জোর সূচক ওয়ার্ড। এটা মূলত ইমফ্যাসাইজিং অ্যাজেটিভ। মন থাকবে? সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই যে আমরা যে অ্যাজেটিভের যে রুলস গুলো পড়লাম না, এই অ্যাজেটিভের রুলস কিন্তু আমরা এই পর্যন্তই পড়বো, অর্থাৎ এর বাইরে আমাদের অ্যাজেটিভ আজকে অন্তত পড়বো না। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, আমরা অ্যাজেটিভের যে ক্লাসিফিকেশন, এতটুকুর মধ্যে আমরা ক্লাসিফিকেশন শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু অন্যরকম একটা গ্রামার পড়বো। আচ্ছা, সেক্ষেত্রে আমি 1 মিনিট সবাইকে একটু সময় দিচ্ছি, সবাই একটু কি বলে ওয়াটার ব্রেক, পানি পান বিরতি। সো একটু 1 মিনিট পরে আমরা আবার ক্লাসে ফেরত আসবো, হ্যাঁ? আচ্ছা, সবাই ফেরত আসছেন? জি স্যার। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখবো। প্রাইভেট মানে বিগত বছরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটা পরীক্ষায় আসছে। সো সেই এক্সাম্পলটাই আমি লিখছি, হুবহু লিখি, হ্যাঁ। আই রিকোয়েস্টেড, সবাই এটা নোট করে নেন, আই রিকোয়েস্টেড দ্যাট the work option A be done, option B is done, option C was done, option D should be done। আমার প্রশ্ন হলো যে এখানে কি বসতে পারে? খুব দ্রুত বলবেন, সময় নাই এত কিছু চিন্তা করার। শুড বি আই ডান। রিকোয়েস্টেড দ্যাট, ডি নাম্বার। আচ্ছা, তারপর আর কেউ, আর কেউ বলতে পারবেন? সবাই লিখে ফেলছেন? এটা সলিউশন করব না, তার আগে আরো একটা সলিউশন, মানে আরো একটা এক্সাম্পল আমি লিখবো। এটা না লিখতে পারলে আমাকে বললেন, লেখেন। লেখেন আই সাজেস্ট দ্যাট শি ড্যাশ
head of the department. I suggest that she dash the head of the department. এখন অপশনে আমি লিখি একটা করে meets লেখেন met should meet অপশন আরো একটা 5টা দিলাম। হ্যাঁ, এটা কি হবে? I suggest that she dash মানে she meet এখানে the head of the department কি হবে বলেন? দুইটাই Meet. লিখে রাখবেন কিন্তু। বুঝি নাই। মিট ABCD বলেন, বুঝি নাই। বি 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 নাম্বার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এই দুইটা এক্সাম্পল লিখছেন তো? দেখেন এখানে দুইটা এক্সাম্পল লিখি আর 2000 এক্সাম্পল লিখি আর একটা এক্সাম্পল লিখি, রুলস কিন্তু একটাই হবে। মানে আমি ওইভাবেই পড়াবো যে এখানে যত প্রবলেম আছে, দেখেন এই প্রশ্নগুলো করলে হয় কি জানেন, আমাদের নেগেটিভ মার্কিং হয়। এই কোশ্চেন গুলো দেখতে খুবই সহজ এবং আপনি 100% শিওর আনসার করে চলে আসবেন, বাট এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ভুল করি। কেন ভুল করে আমি বলি, আমাদের একটা প্রবণতা আছে প্রথমে বাংলা চিন্তা করা, বাংলা দিয়ে আমি এটাকে সলিউশন করে চলে গেলাম, এরকম একটা চিন্তা ভাবনা আছে না? এই বাংলাটা ইয়ে করে যে আমরা দেখা করা উচিত, উচিত কথাটা তখন শুড মিট এরকম চলে আসে। ওখানে যেমন যেটা বলছিলাম সেটা হলো আই রিকোয়েস্টেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, মানে কি কাজটা শেষ হওয়া উচিত, এইরকম বিভিন্ন রকম আমরা অর্থগুলো করে এখানে ভুল করি। বাট এটা একটা ম্যাথমেটিক্স এর মতো নিয়ম, ঠিক আছে? তো আমরা দুইটা এক্সাম্পল দিলাম। আপনি যদি নিয়মটা জানেন ভাই, 2টা কি আর 2000 কি, সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম। ক্লিয়ার? এখন এই নিয়মটা আমরা পড়বো কিভাবে? আমরা এই নিয়মটা একটু লিখি। আপনারা তো এটা মানে লিখে ফেলছেন, আমি এটা সলিউশন করব না, আমি নিয়মটা আগে শেখাবো, তারপরে সলিউশন আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, এখন আসেন, আমি যেভাবে লিখবো আপনারা ঠিক সেইভাবে নোট করবেন। আমি যেভাবে লিখবো শর্ত হলো সেই, প্রথমে লিখবেন যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে এই কতগুলো ভার্ব থাকবে। আমি আবার বলি, এই কতগুলো ভার্ব থাকবে। এই কতগুলো ভার্ব কি কি আমরা একটু লিখি, এই কতগুলো ভার্বটা লিখবো। হ্যাঁ, অ্যাডভাইস, ডিমান্ড, আর একটা হলো প্রেফার। অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার। এবার আসেন রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, লেখেন কমান্ড। আমি যে ভার্বগুলো লিখছি যেভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে দেখেন, তারপরে লেখেন মুভ, তারপরে দেখেন রিকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ। এই প্রত্যেকটা কি ভার্ব না? বলেন, এই প্রত্যেকটাই কি ভার্ব? এবং এই ভার্বগুলো এনি টেন্স, যে কোনো টেন্সে থাকতে পারে, এই জন্য ব্র্যাকেটে লিখে দেন এনি টেন্স। অর্থাৎ রিকোয়েস্টও থাকতে পারে, রিকোয়েস্টেডও থাকতে পারে, তাতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? এনি টেন্স এই ভার্বগুলো। এবং এরপরে দ্যাট থাকতে হবে। এরপরে কি থাকতে হবে? দ্যাট থাকতে হবে। এবং এরপরে আরো একটা সাবজেক্ট হবে। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, এটাকে সাবজেক্ট 1 হিসেবে কল্পনা করতে পারেন, এটাকে সাবজেক্ট 2 হিসেবে কল্পনা করতে পারেন। এবং এরপরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। V1 বলতে বেস ফর্ম, লিখে রাখেন বেস ফর্ম। কি বসবে বলেন তো? ভার্বের বেস ফর্ম লিখে রাখেন। ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম কিন্তু বেস ফর্মে এর সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। সবার লেখা শেষ হয়েছে?
না শেষ হলে বললেন আমার কাছে। লিখছেন? জি স্যার। ওকে, এখন আমরা যদি এক্সাম্পলে চলে যাই, প্রথম কথা হলো আমাকে বুঝতে হবে যে ওই প্যাটার্নে পড়ছে কিনা। এই যে আই, দেখেন, মনোযোগ দেন। আই সাবজেক্ট, সাবজেক্ট 1। আমরা যে ভার্বের লিস্ট দিয়েছি ওই ভার্বের মধ্যে রিকোয়েস্ট আছে, আছে কিনা বলেন, দেখে দেখে বলেন। আছে। আছে। এবং আমি বলেছিলাম যে অ্যানি টেন্স, দেখেন এখানে রিকোয়েস্ট থাকতে পারতো, রিকোয়েস্টেড আছে, চাইলে হ্যাভ রিকোয়েস্টেডও থাকতে পারতো, যে কোনো টেন্সে থাকতে পারে, অসুবিধা নেই। তারপরে দ্যাট আছে, তারপরে আরো একটা সাবজেক্ট আছে, এটাকে আমরা কি নাম দিয়েছি? সাবজেক্ট টু। সাবজেক্ট টু, এটা বোঝাই যাচ্ছে অর্থটা হলো অনুসারে প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ মুডে হবে। সো এখানে তো অপশনে সবগুলো প্যাসিভ মুডেই দেয়া আছে, তাই না? কিন্তু আমার এখানে কি বলা আছে বলেন তো? ওই যে রিকোয়েস্ট, ওই ভার্বের পরে দ্যাট থাকলে তারপরে যদি সাবজেক্ট থাকে, এর পরবর্তী ভার্ব কি হবে? কি হবে? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম এ বি সি ডি, এতে বেস ফর্ম কোনটাই আছে বলেন তো? শাউট করেন, শাউট করে বলেন কোনটাই আছে? শুড তো মডাল, শুড মডাল না? মডাল তো আর বেস ফর্ম না। ওয়াজ কি বেস ফর্ম? নেভার। ইজ তো প্রেজেন্ট ফর্ম, ইজ তো প্রেজেন্ট ফর্ম, ইজ কিন্তু বেস ফর্ম না। এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হলো পাস্ট ফর্ম। এখানে বেস ফর্ম কোনটা? বি ডান। বি ভার্ব। তাহলে বি ডান। আই রিকোয়েস্টেড দ্যাট দ্য ওয়ার্ক বি ডান। অনেকেই আমরা এটা কল্পনা করতে পারবো না, ওইটাই কিন্তু আনসার। এবার আসেন নিচেরটা দেখেন, নিচেরটা আরো মজার। সেটা হলো আই সাজেস্ট দ্যাট, সরি আই সাজেস্ট দ্যাট শি আছে। প্রথমেই শি থাকলে আমরা কি কল্পনা করব বলেন তো? যে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে অন্তত ভার্বের সাথে এস বাই এস তো হবে। এ নাম্বার তো কল্পনাই করবো না, করব? করবো না। বি করব, সি করতে পারি, ডি করতে পারি, এরকম করব। বাট আমি কি বলেছি বলেন তো? এরপরে একটা ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। এখানে বেস ফর্ম কোনটা? মিট। মিটস কিন্তু প্রেজেন্ট ফর্ম, কারণ প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়, আর বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না। যারা জানেন না নোট করে নেন, বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না। তাহলে এই কোশ্চিন গুলো আসলে আমরা 100% সঠিক দিয়ে আসবো, বাট এখানে কি আমাদের নেগেটিভ মার্কিং হয়ে যাবে না? এখানে কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে নেগেটিভ মার্কিং করাবে, কনফিউজিং কোশ্চেন। এই জন্য এই প্রশ্নগুলো যদি আপনি পারেন, মনে করেন যে আপনি অনেক কিছু পেরে গেছেন অলরেডি। মানে আপনি কঠিন যে গ্রামার গুলো আসে, সেই গ্রামারের একটা অংশ হলো এই গ্রামার। তো এত কিছু করাইলাম যে স্যার এই গ্রামারের নাম কি, নাম তো বললেন না, তাই না? নাম তো বললাম না। এই গ্রামারের একটা নাম আছে, লেখেন। এই নামটা হলো সাবজাংটিভ। সুন্দর করে লিখে রাখেন, নামটা কি? সাবজাংটিভ। নামটা হলো সাবজাংটিভ, মনে থাকবে? সাবজাংটিভ, অথবা আমরা প্রেজেন্ট সাবজাংটিভও বলতে পারি। এইরকম আপনাকে হাজার হাজার নিয়ম দিলেও কিন্তু আপনি এটা সলিউশন করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা নিয়মটা আরেকবার দেখি। এই যে সাবজেক্ট 1, এরপরে এই যে নির্দিষ্ট কতগুলো ভার্ব, সব ভার্ব হইলে কিন্তু ভাই হবে না, এই ভার্ব গুলো হইতে হবে। এরপরে দ্যাট থাকতে হবে, তারপরে সাবজেক্ট 2 থাকতে হবে, এবং এরপরে যদি কোনো ভার্ব থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো? ভার্বের বেস ফর্ম। ওকে, ওকে ডান। দাঁড়ান দাঁড়ান, এখানে আরো একটা বিষয় আছে, রুলস এর প্যাটার্ন সেম। এই যে আপনি ভার্ব দিয়ে পড়লেন না, ভার্বের পরে দ্যাট থাকবে, কতগুলো অ্যাডজেক্টিভের পরেও দ্যাট থাকবে। আমি আবার বলি, কতগুলো অ্যাডজেক্টিভের পরেও দ্যাট থাকবে, তখনও কিন্তু এই সাবজাংটিভের নিয়মই হবে। সো তাহলে আমরা এইগুলো একটু শিখে নেই, এই অ্যাডজেক্টিভের জিনিসটাও একটু পড়ে নেই, একটু নোট করে নেন। প্রথমে লেখেন, সরি, প্রথমে সাবজেক্ট, তারপরে সাধারণত বি ভার্ব। কি ভার্ব বসবে? বি ভার্ব। এবং এরপরে অ্যাডজেক্টিভ বসবে। কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কোনগুলো দেখেন, একটু এইভাবে লিখে রাখেন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কোনগুলো আমি বলি। অ্যাডভাইজড লেখেন, অ্যাডভাইজড, নেসেসারি, রিকমেন্ডেড,
আর্জেন্ট, ইম্পর্টেন্ট, অব্লিগেটরি, রিকোয়ার্ড, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, প্রপোজড, সাজেস্টেড। এইগুলোর পরে দেখেন দ্যাট বসবে এবং এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম ওই একই নিয়ম, একটু লেখে রাখেন, ঠিক আছে? এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। সবাই লিখছেন? লেখা শেষ হলে আমাকে বলবেন। শেষ। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকজন লেখুক। আচ্ছা এখন আসেন, লেখা শেষ হয়েছে আশা করি, কারো শেষ না হলে বললেন তারপর। এবার দেখেন অ্যাডজেক্টিভের একদম অ্যাপ্লাইড কতগুলো ফর্ম দেখবো, একদম অ্যাপ্লাইড ফর্ম, কোনো থিওরিটিক্যাল কিছু না। এগুলো আমাদের পরীক্ষায় সবসময় আসে, সবসময়, মানে এগুলো নিয়ে পরীক্ষায় সবসময় কোশ্চেন হয়। একটা হলো আমরা কোথায় হু ব্যবহার করব আর কোথায় হুম ব্যবহার করব, এই জন্য শিরোনামটা দিব হু অবলিক হুম, হু অবলিক হুম। আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখি। আই ডোন্ট, আমার সাথে সাথে আপনারা লিখে ফেলেন, আই ডোন্ট নো ড্যাশ, অর্থাৎ এখানে আমি ধরেন হু বা হুম যে কোনো একটা, হ্যাঁ, আই ডোন্ট নো হু বা হুম সারা লাভড। এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, দেখেন আই ডোন্ট নো হু বা হুম সারা লাভড, মানে কি? আমি জানি না কে বা কাকে সারা ভালোবাসতো, কে বা কাকে সারা ভালোবাসতো। এখন অর্থটা যদি আমি করি, আই ডোন্ট নো হু, হু মানে কে, হু হু অর্থ কি বলেন তো? কে। আর হুম বলতে কাকে। আপনি বাংলা অর্থ করেন, বাংলা অর্থ করেন কি হয়? আমি জানি না কে সারা, কে সারা ভালোবাসতো এরকম, নাকি আমি জানি না কাকে সারা ভালোবাসতো, অর্থটা কোনটা হয়? আমি জানি না কাকে সারা ভালোবাসতো, অর্থটা এটা হবে না? ভালো করে বুঝে বলেন। হ্যাঁ, অর্থ অনুযায়ী স্যার এটাই আসে। এইটাই আসে, হ্যাঁ। এখন কথা হলো যে আমি অর্থ করে করে আর কতটুকু শিখবো বলেন, কতটুকু শিখবো? এই নিয়ে আমাদের এত এত বড় বড় প্রবলেম হয়, বিশেষ করে এইগুলাতে, বিসিএস বা অন্যান্য পরীক্ষাগুলোতে আসেই। আপনারা যারা দেখবেন যে পেট্রো বাংলাতে পরীক্ষা দিবেন, কিংবা ব্যাংকের মানে সরকারি ব্যাংকগুলোতে পরীক্ষা দিবেন, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলোতে দিবেন, সেখানে দেখবেন যে আপনি এই জাতীয় পিন পয়েন্টিং এরর পাবেন বা কারেকশনের মধ্যে পাবেন। তখন কিন্তু খুব পাজলড লাগবে, বাট এটা একটু ব্রেন খাটাইলেই, একটু ছোট্ট কিছু জিনিস মনে রাখলে একদম পানির মতো সহজ। সেই ছোট্ট জিনিস কি কি আমরা একটু শিখি, নোট করি। সব সময় মাথায় রাখবেন, হু এর পরে লেখেন, হু এর পরে ভার্ব বসে। আমি আবার বলি, হু এর পরে ভার্ব বসে, লিখে বক্স করেন, হু এর পরে ভার্ব বসে। আচ্ছা ভাই বলেন তো, সারাটা কি ভার্ব নাকি? সারা কি ভার্ব? সারা তো ভার্ব না, সারা হলো নাউন। সারাটা কি? নাউন। না, তার মানে এখানে আপনি হু বসাতে পারবেন না, বসানোর সুযোগ নাই আপনার, হুম বসাইতে হবে। হুমেরও নিয়ম আছে। আপনি লেখেন হুমের পরে নাউন বা প্রোনাউন বসে, হুমের পরে নাউন বা প্রোনাউন, তাহলে দেখেন আপনার সকল প্রবলেম একদম এক নিমেষে এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাচ্ছে। লেখছেন? লেখছেন কিনা? জি স্যার লিখেছি।
আচ্ছা, তার মানে হু এর পরে ভার্ব বসে আর হুম এর পরে নাউন বা প্রোনাউন বসে। এখন আমি একটা সেন্টেন্স লিখবো, আপনারাও লিখবেন, আমার সাথে সাথে লিখে ফেলেন। লেখেন দিস ইজ দ্য পারসন, দিস ইজ দ্য পারসন হু আই স রিডিং। আচ্ছা, লেখেন হু আই স রিডিং মাই ইমেইল, রিডিং মাই ইমেইল। দিস ইজ দ্য পারসন হু আই স রিডিং মাই ইমেইল। এই যে দেখেন হু, এটা কি? হু এর পরে আমরা কি বসাতে চাইছি বলেন তো? হু এর পরে সবসময় ভার্ব বসাবো, অর্থাৎ ভার্ব থাকলে আমরা হু বসাবো। এখানে আইটা কি ভার্ব? আইটা কি নাউন বা না। প্রোনাউন? নাউন বা প্রোনাউন। প্রণাম। তার মানে এইটার পূর্বে আমরা কি বসাবো? হু বসাতে পারবো? পারবো না। আমরা এখানে কি বসাবো বলেন তো? হুম বসাবো। হুম বসালেই কিন্তু আমাদের কারেকশন হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। মনে হতে পারে যে স্যার এটা তো খুব ছোট্ট নিয়ম, এটাতে কত প্রশ্ন আসছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি প্রিভিয়াস ইয়ারে দেখবেন যে হু আর হুম থেকে কত ধরনের কোশ্চেন আসছে, অনেক ধরনের কোশ্চেন আসছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন উম আমি আপনাকে আরেকটা একদম একদম মানে কি বলে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দিই। এই কোশ্চেনটা পেট্রো বাংলার কোশ্চেন, একটু বড় আর কি। হ্যাঁ, পেট্রো বাংলার একটা পরীক্ষা এসেছিল। আচ্ছা, লেখেন, আমার সাথে সাথে লিখে ফেলেন এটা। লেখেন গেইল শিস প্যাসেজেস হোয়াট ডিসকাসেস দ্য কন্টিনিউইং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ নর্মাল অ্যাডাল্টস is a most profound and important book. Again, Gale Shays passages what discusses the continued psychological development of normal adults is a most profound and important book. দেখেন অনেক বড় একটা সেন্টেন্স না? এই সেন্টেন্সের আমরা প্রবলেমটা কোথায় আমরা এক লাইনে খুঁজে বের করি বলেন। এখানে কি বলছে? গেল দেখেন এখানে, ও সরি, এখানে গেল বানানটা লেখেন, গেল শেলিস হবে। হ্যাঁ, লেখেন গেল শেলি এর প্যাসেজ হচ্ছে অত্যন্ত কি, অত্যন্ত জ্ঞান গর্ভ এবং ইম্পর্টেন্ট, যা আমরা কি করি স্বাভাবিকভাবে আমাদের যে প্রাপ্তবয়স্ক আছে তাদের যে কন্টিনিউয়াস তাদের যে মনস্তাত্ত্বিক যে ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট গুলা, সেইগুলো নিয়ে কি করে আলোচনা করে গেইল শেলিসের প্যাসেজ গুলা। এখন এই যে গেইল শেলিস প্যাসেজ, ঠিক আছে, এই হোয়াট ডিসকাসেস যেটি ডিসকাস করে, এই গেইল শেলিস প্যাসেজ এটা কি ব্যক্তি বস্তু নাকি? এটা অবশ্যই বস্তু।
সো এইটা আপনি তো যখন নির্দিষ্ট বস্তু হিসেবে নির্দিষ্ট করছে তখন হোয়াট ব্যবহার করবেন না, কি ব্যবহার করবেন বলেন তো? হুইজ ব্যবহার করবেন। ছোট্ট একটা নিয়ম, কিন্তু দেখেন আমরা অনেক সময় এটা ধরতে পারি না। তার মানে হুইজ কোথায় বসে লেখে রাখেন। হুইজ হলো বস্তুকে ইন্ডিকেট করে। লেখেন বস্তুকে ইন্ডিকেট করে। হুইজ হলো বস্তুকে ইন্ডিকেট করে। বুঝতে পারছেন? লেখছেন সবাই? স্যার ওয়াটার তো বস্তুকে ইন্ডিকেট করবে না। হোয়াট আসলে আমাদের হোয়াট হলো কি অর্থ প্রকাশ করে, তো এটা ওইভাবে নির্দিষ্ট করে মানে এই আলোচনার ভিতরে মানে হুইস, হু, হুম আর হুইস এই আলোচনার ভিতরে আমাদের হোয়াট আসবে না। হোয়াটের ইউজেস আলাদা, ঠিক আছে? হোয়াটের তো অনেক রকম ইউজেস আছে, সো আমি সেই ব্যাখ্যায় না যাই, সেটাতে আমি যাচ্ছি না, ঠিক আছে? লেখছেন এটা? জি সবার স্যার, লেখা শেষ লিখেছি। হয়েছে? আচ্ছা, এখন আমি যদিও এটার সাথে প্রাসঙ্গিক না, বাট এই এক্সাম্পলের সাথে এসে যাচ্ছে বিদায় আমি একসাথে একটা রুলস শেখাই দিব। হ্যাঁ, দেখেন তো, আমি যদি একটা এক্সাম্পল লিখি, আপনারাও লেখেন, আমার সাথে লিখে ফেলেন। আগে এক্সাম্পল লেখেন, তাহলে আমরা এই রুলসটা এক্সাম্পল শেখার সাথে সাথে শিখে ফেলবো। লেখেন, ত্রিনা ত্রিনা হ্যাড বেটার, ত্রিনা হ্যাড বেটার টু চেঞ্জ হার স্টাডি। তিনার বরং তার স্টাডি চেঞ্জ করা উচিত। এটা কি সঠিক নাকি ভুল বলতে পারবেন? হ্যাড বেটার অর্থ এখানে উচিত, উচিত অর্থে। বলতে পারবেন যে এখানে আমরা কি মানে ত্রিনা হ্যাড বেটার টু চেঞ্জ হার স্টাডি, এটা আমরা কি সঠিক লিখছি নাকি ভুল লিখছি? আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা একটা ইউনিক একটা রুলস শিখে নেব, যে রুলসটা শিখলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। লেখেন, হ্যাড বেটার এবং উড রেদার একসাথে দুইটা শিখে ফেলেন। হ্যাড বেটার এবং উড রেদার, হ্যাড বেটার এবং উড রেদার এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। এগুলোর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম। আমি আবার বলি ভার্বের বেস ফর্ম। অর্থাৎ হ্যাড বেটার এবং উড রেদার এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। তার মানে এই যে দেখেন, একটু ভালো করে দেখেন, ত্রিনা হ্যাড বেটার টু চেঞ্জ। এখন হ্যাড বেটার, এখানে হ্যাড বেটারের পরে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো বলেন তো? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কোনটা? শুধু চেঞ্জ। চেঞ্জ। তাহলে ত্রিনা হ্যাড বেটার চেঞ্জ আর স্টাডি। এখানে কিন্তু দেখেন ম্যাথমেটিক্স এর মতো নিয়ম। এই দুইটা আমার কাছে মনে হলো, যদিও টপিকের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু সিকুয়ালে এইটাই আসছে, এই জন্য আমি লিখে দিলাম আপনাকে, শিখে রাখেন। হ্যাঁ, কাজে দিবেন। তো আমরা আজকের লেকচারের উপরে যা যা পড়লাম তাতে আমি একটা নোট দিব, সরি দুইটা নোট দিতে চেয়েছিলাম, দুইটা নোট দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন পড়াবো তখন এই নোটটা দিয়ে দিব আপনাদেরকে। এই যে অ্যাডজেক্টিভ নিয়ে দেখেন, এখানে অ্যাডজেক্টিভের অনেকগুলো প্রকারভেদ আছে, কোয়ান্টিটি আমি যেগুলো পড়াইলাম এগুলো মোটামুটি ডিটেলস দেয়াই আছে। হ্যাঁ, এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো পড়বেন। অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের কিছু দেয়া আছে, ঠিক আছে? ইনাফের ব্যবহার আছে। আচ্ছা, ইনাফের রুলসটা একটু শেখাই দিই, একটু লিখে রাখেন আমার সাথে সাথে, একটু লিখে রাখেন ইনাফের আর আর একটা রুলস শেখাই দিই। লেখেন, লেখেন ইনাফ প্লাস নাউন। খুব ভালো করে মুখস্থ রাখেন, ইনাফ প্লাস নাউন বসবে, লিখে বক্স করবেন। অর্থাৎ ইনাফের পরে সবসময় কি বসে বলেন তো? নাউন বসে। যেমন আমি যদি বলি আই হ্যাভ ইনাফ মানি, কি বসবে? আই হ্যাভ ইনাফ মানি, অর্থাৎ আমার পর্যাপ্ত টাকা আছে। তার মানে ইনাফের পরে কি বসবে? নাউন বসবে। এখন আসেন, ইনাফের আরো একটা রুলস আছে, সেটা হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এইগুলোর পরে বসে এনাফ। আমি আবার বলি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এইগুলোর পরে বসে এনাফ। দ্যাট মিনস আমি যদি বলি আই অ্যাম
স্ট্রং ইনাফ টু ক্যারি দিস ব্যাগ। আমি যথেষ্ট শক্তিশালী এই ব্যাগটা ক্যারি করার জন্য। দেখেন প্রথম কথা, ইনাফের পূর্বে কি বসছে? অ্যাজেটিভ বসছে না? ইনাফের পূর্বে কি বসছে? অ্যাজেটিভ বসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইনাফের পরে বসে নাউন আর ইনাফের পূর্বে বসে অ্যাজেটিভ বা অ্যাডভার্ব। ক্লিয়ার? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।